বন্ধুরা প্রায় আপনি শুনে থাকবেন চীনের যে সেনাবাহিনী রয়েছে যাদেরকে পিএলএ বা পিপলস লিবারেশন আর্মি বলা হয়ে থাকে, এরা অনেক বেশি ডিসিপ্লিনড হয়ে থাকে। এমনকি এটাও বলা হয়ে থাকে যে চীনের কমিউনিস্ট পার্টি নিজেদের সেনাবাহিনীর অনুশাসনের জন্য তাদের সেনাদের যে পোশাক থাকে তার কলারের ওপর একটা ধারালো পিন লাগিয়ে দেয়, যার জন্য সেনারা নিজেদের ঘাড় নিচু করতে পারে না। যখন এদের প্যারেড হয় তখন এদের অনেক কঠোর পরিশ্রম করানো হয় যাতে তারা প্যারেড ভালো পারফরমেন্স করতে পারে। অর্থাৎ দেখতে গেলে ডিসিপ্লিনের মামলায় এরা কোনো কিছুকেই বাদ দেয় না। কিন্তু এগুলো তো সব দেখানো, আসল বিষয় থাকে ময়দানে। যখন কথা আসে পারফরমেন্সের, যখন এদের সবকিছু দিতে হয় শত্রুদের বিরুদ্ধে, তখন চীনের সেনাদের যে রেপুটেশন থাকে সেটা হলো ময়দান ছেড়ে পালানোর, খুবই খারাপ ভাবে হেরে যাওয়ার। এগুলো কোনো শোনানো কথা নয়, এটা একদম প্রুফ অ্যান্ড ফ্যাক্ট। আর আবারও একবার এই কথা ভারতীয় সেনাবাহিনীর সামনে পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ চীনের সেনাবাহিনী প্রমাণ করে দিয়েছে। আপনি হয়তো বুঝতে পারেননি, তো চলুন আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিও সামনে বেরিয়ে এসছে সুদান থেকে, যেখানে ভারত এবং চীনের সেনাবাহিনী মজুদ ছিল, তাও আবার ইউনাইটেড নেশনের পক্ষ থেকে অ্যাজ আ পিস কিপিং ফোর্স। আর এই দুই সেনাবাহিনী মোতায়েন ছিল প্রায় কাছাকাছি। সেই জন্য দুই সেনাবাহিনীর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যার নাম ছিল টাগ অফ ওয়ার। যথেষ্ট সিম্পল গেম ছিল। দুই সেনাবাহিনীকে একটা দড়ি দেওয়া হয়েছিল, যে দল একে অপরের দিকে নিয়ে যাবে, যে দল অপর দলকে নিজের দিকে টেনে নিয়ে আসবে, জিতে যাবে। মানে যেমনটা আমরা স্কুলে খেলতাম দড়ি টানাটানি। তো স্কিল দেখতেই পাচ্ছেন, ভারতীয় সেনারা ডমিনেট করছে চীনা সেনাদের। চীনের সেনাদের অহংকার ভেঙে দিয়েছে এক ঝটকায়, আর দড়িকে নিজেদের দিকে টেনে সেনাদেরও ফেলে দিয়েছে। আর এর সাথে এই গেমকে ভারত জিতে নিয়েছে। তো এটা কোনো প্রথম গেম নয়, বরং এরকম আরো অন্যান্য গেমেরও আয়োজন করা হয়েছিল, যেখানে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিতভাবেই ডমিনেট করেছে এবং চীনের সেনাদের কাছে কোন রকম চান্স ছিল না ভারতকে কোনোভাবে চ্যালেঞ্জ করার। বাইরের থেকে দেখতে গেলে এটা আপনার অনেক ছোট খেলা বলে মনে হবে, কিন্তু এটা তার থেকেও বেশি বড়। যখন সেখানে হাজার হাজার চীনের সেনা এই খেলা দেখছিল, তখন তাদের মনে একটা মেন্টাল গেম চলছিল যে ভারতীয় সৈনিকরা ফিজিক্যালি কতটা স্ট্রং, যাদের বিরুদ্ধে তারা জিততে পারছে না। যখন তারা তাদের দেশে ফিরে যাবে, তখন বাকি চীনা সৈনিকদেরও এই কথা বলবে, যার জন্য ভারতীয় সৈনিকদের নিয়ে তাদের মনে একটা ভয় সৃষ্টি হবে। শুধু তাই নয়, এর চেয়েও বড় কথা হলো এই ধরনের গেমকে ইউএন এর ছাদের নিচে আয়োজন করা হয়ে থাকে, যা থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া একে কভার করে থাকে। আর এমনটা হচ্ছেও। এই সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে এই ভিডিও ভাইরাল হচ্ছে, আর বিভিন্ন ইউরোপিয়ান দেশে এবং সেখানকার নাগরিকরা এই ভিডিওটা দেখে ভারতীয় সেনাদের নিয়ে প্রশংসা করেছে। আর অন্যদিকে চীনের সেনাদের নিয়ে সমালোচনা করছে যে আপনারা আপনাদের সেনাদের জোর করে নিজেদের সেনাবাহিনীতে ভর্তি করিয়েছেন, তাদেরকে নিয়মে বেঁধে এসছেন। এই কারণেই তাদের মধ্যে না কোনো মোটিভেশন রয়েছে, আর না তো তাদের মধ্যে কোন রকম ফিজিক্যালিটি রয়েছে, যার জন্য তারা ভারতীয় সেনাদের কোনোভাবেই চ্যালেঞ্জ করতে পারবে না। অন্যদিকে ভারতীয় সেনারা নিজেদের ইচ্ছা এবং দেশভক্তির জন্য সেনাবাহিনীতে ভর্তি হয়। তো ভারত থেকে পশ্চিম দিকে গেলে আপনি দেখতে পাবেন আফ্রিকান কন্টিনেন্ট। আকারের ভিত্তিতে আফ্রিকান কন্টিনেন্টের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া, কিন্তু কয়েক দশক আগে আলজেরিয়া নাম্বার 1 ছিল না, সবচেয়ে বড় দেশ ছিল না। নাম্বার 1-এ ছিল সুদান। জুম করলে দেখবেন পাশাপাশি দুটো দেশ রয়েছে, সুদান এবং সাউথ সুদান। এই দুই দেশ 2011-এর আগে একটাই দেশ ছিল। তো তারপর ইউএসএ এবং কিছু দেশের ইন্টারভেনশন হয়, অয়েলের মামলা বেড়ে যায়, অয়েলের অনেক রিসোর্সেস ছিল ওখানে। তো বুঝতে পারছেন কি হয়েছিল? সবার মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গেছিল, সিভিল ওয়ার শুরু হয়ে গেছিল, আর ওই সুদান ভেঙে দু টুকরো হয়ে গেছিল। আজও সিভিল ওয়ার ওখানে হচ্ছে অনেক জায়গাতে। অনেক গ্রুপ সরকারের বিরুদ্ধে লড়ছে। তাই ইউনাইটেড নেশনের যে পিস কিপিং ফোর্স রয়েছে, যেই ফোর্সে দুনিয়ার মোটামুটি সব দেশের কন্ট্রিবিউশন রয়েছে, তারা সেখানে বর্তমানে মোতায়েন রয়েছে সুদান এবং সাউথ সুদানে। আর এই যে ইউনাইটেড নেশনের পিস কিপিং ফোর্স রয়েছে, তাতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কোন দেশ দিয়েছে নাম্বারের ভিত্তিতে? তো সবার প্রথমেই নাম আসে নেপালের, দ্বিতীয়তে রয়েছে ইন্ডিয়া, যে আগে 1 নম্বরে ছিল, সেখানে 8ম
স্থানে রয়েছে চীন। তো চীনের ওই 1870-এর মতো ট্রুপস রয়েছে যারা বর্তমানে ইউএন পিস কিপার রূপে কাজ করছে। সেখানে ভারতের সেনা রয়েছে 6000-এর বেশি। সুদানে ইন্ডিয়া এবং চীনের সোলজার হেভিলি ডিপ্লয়েড রয়েছে আন্ডার ইউনাইটেড নেশন। তো দুই দেশই চেষ্টা করছে ওখানকার সিচুয়েশনকে কন্ট্রোলে রাখার। এখন যেই যেই দেশের সেনা ইউএস পিস কিপিং ফোর্সে যায় তারা নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করে। তো গর্বের বিষয় এটাই। এখন চাইনিজ সোলজার অনেক ডিসিপ্লিন একদম সময়ে ডিপ্লয়মেন্ট করে, কিন্তু যখন ইম্প্যাক্ট ফেলার বিষয় ওঠে তখন চীনা সোলজার পিছিয়ে পড়ে। এই রেপুটেশনটা খারাপ হয়েছিল 2016-তে। তো 2016-তে কি হয়, সাউথ সুদানে চীনের ইউএন পিস কিপার ডিপ্লয়েড ছিল। তো সেখানে হঠাৎ করে অরাজকতা ছড়ায়। তখন ইউএন এর যে ফিমেল এড ওয়ার্কাররা ছিল তাদের সেক্সুয়ালি অ্যাটাক করা শুরু করে দেয়। তো সেখানে চীনের পিস কিপাররা ভয়ে পালিয়ে যায়। দুর্ভাগ্যবশত অনেক ফিমেল এড ওয়ার্কার ধর্ষিত হয়। এর ফলে চীনের প্রচন্ড পরিমাণে নাম খারাপ হয়েছিল। যদিও চাইনিজ গভর্নমেন্ট বারবার এটা বলে আমাদের সেনারা কাপুরুষ নয়। এমনটা নয় যে আমাদের সেনারা পালিয়ে গেছিল আর তারা তাদের পোস্ট অ্যাবান্ডন করে দিয়েছিল, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া রিয়ালিটি যেটা ছিল সেটাই ছেপে দেয়। তো বুঝতেই পারছেন চাইনিজ সোলজাররা ডিসিপ্লিনড হয়, সময়ে চলে আসে, টিপটপ থাকে, কিন্তু যখন বিষয় প্রভাব ফেলার আসে তখন তাদের হাওয়া বেরিয়ে যায়। তো টাগ অফ ওয়ারেও সেইটাই হয়। ভারতের সেনা এবং চীনের সেনা যখন সরাসরি প্রতিদ্বন্দ্বী হয় তখন ভারতীয় সেনারা চীনা সেনাদের হাওয়া টাইট করে দেয়। তো বন্ধুরা, এখন আপনাদের কি মতামত পুরো এই বিষয়টা নিয়ে সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং ইন্ডিয়ান আর্মির জন্য কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।